প্রথমেই আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলবো। সেটা হচ্ছে, ইতিহাসে মাধ্যমিকে ভালো ফল করার জন্য দুটি বিষয়ের উপর ভীষণভাবে গুরুত্ব দিতে হবে। একটা হচ্ছে প্রেজেন্টেশন, অর্থাৎ যে প্রশ্নটি আসবে সেটি কীভাবে সেটা ভালো করে পড়ে সেটা যথাযথভাবে উপস্থাপিত করা, এবং দ্বিতীয় হচ্ছে ইনফরমেশন, অর্থাৎ তথ্য, বিষয় কেন্দ্রিক যা তথ্য সেগুলো যথাযথভাবে বিশ্লেষণ করা। যে যত বেশি সঠিক তথ্য সুন্দরভাবে লজিক্যালি যুক্তিসম্মতভাবে উপস্থাপিত করতে পারবে, বিশেষ করে 8 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে তার পক্ষে 8-এ 8 বা 8-এর মধ্যে মিনিমাম 7 পাওয়া সম্ভবপর হবে। আচ্ছা, আরেকটি বিষয় মনে রাখা দরকার যে বর্তমানে গোটা বই পড়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, কারণ কোনো সাজেশন ইনফ্যাক্ট দেওয়া যায় না। তবু ছাত্রছাত্রীদের সুবিধার্থে কিছু বিষয়কে প্রতি বছর একটু বেশি গুরুত্ব সহকারে পড়ার কথা বলা হয়। তার মধ্যে 2021 সালে মাধ্যমিক পরীক্ষায় যে বিষয়টি গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায় থেকে, সেটি হলো পাশ্চাত্য শিক্ষার বিস্তারের ইতিহাস। মোট 9টি অনুচ্ছেদে আমরা এই পাশ্চাত্য শিক্ষার প্রসারের ইতিহাস সম্পর্কে আলোচনা করব। এগুলি কি কি তা এবার বলছি। আচ্ছা, যে 9টি অনুচ্ছেদের কথা একটু আগে আমি বললাম সেগুলো প্রসঙ্গে এবার আসি। প্রথম অনুচ্ছেদে লিখব আমরা বিষয়টির প্রাসঙ্গিকতা, অর্থাৎ এখনো আমরা ইতিহাসে এই বিষয়টিকে কেন পড়ছি বা কেন বিষয়টিকে আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত আমাদের করা হয়েছে। দ্বিতীয় অনুচ্ছেদে আমরা দেখব যে সময়কার কথা আমরা পড়ছি সেই সময়ে প্রচলিত শিক্ষা ব্যবস্থাটায় কি রকম ছিল, তার স্বরূপ আমরা আলোচনা করব দ্বিতীয় অনুচ্ছেদে। 3 নম্বর অনুচ্ছেদে আমরা দেখব যে সেই মুহূর্তে যখন কোম্পানি শাসন প্রতিষ্ঠিত হলো তখন কোম্পানি তাদের শিক্ষানীতি কি নিয়েছিল এবং তার স্বরূপটা কি ছিল এবং সেই শিক্ষানীতি গ্রহণের কারণ কি ছিল। চতুর্থ অনুচ্ছেদে আমরা আলোচনা করব যে 1813 সালের আগে পর্যন্ত বা তারপরেও ব্যক্তিগত এবং বেসরকারি উদ্যোগে কি কি শিক্ষা কেন্দ্রসমূহ গড়ে উঠেছিল। পঞ্চম অনুচ্ছেদে আমরা আলোচনা করব 1813 সালের সনদ আইনে শিক্ষা সম্পর্কে ঠিক কি বলা হয়েছিল। ষষ্ঠ অনুচ্ছেদে আমরা আলোচনা করব 1813 সালের সনদ আইনের ফলে উদ্ভূত প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব সম্পর্কে এবং এই দ্বন্দ্বের স্বরূপ কি এবং তার কি পরিণতি হলো ইত্যাদি নিয়ে। সপ্তম অনুচ্ছেদে আলোচনা করব মেকলের মিনিট নিয়ে। মেকলের মিনিট কি, মেকলের মিনিটের গুরুত্ব কি ইত্যাদি থাকবে এই অনুচ্ছেদে। অষ্টম অনুচ্ছেদে লিখতে হবে পাশ্চাত্য শিক্ষার প্রসারে সরকার ঠিক কি কি নীতি গ্রহণ করেছিল বা কি কি ব্যবস্থাগুলো নিয়েছিল। এবং সর্বশেষ অনুচ্ছেদ অর্থাৎ নবম অনুচ্ছেদে আমরা আলোচনা করব এই পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সীমাবদ্ধতা এবং গুরুত্বের দিকগুলি। এইভাবে আমরা গোটা বিষয়টি সম্পর্কে আলোচনা করব সুষ্ঠুভাবে এবং অবশ্যই যুক্তিপূর্ণভাবে, যেখানে আমাদের সংক্ষিপ্ত আকারে আলোচনা করার প্রয়োজন সেখানে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, যেখানে বিস্তারিত তথ্য দিতে হবে সেখানে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করতে হবে। পাশ্চাত্য শিক্ষার বিস্তারের প্রাসঙ্গিকতা এখানেই যে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ফলে ভারতের সমাজ, অর্থনীতি এবং রাজনীতি ব্যাপকভাবে পরিবর্তিত হয়
প্রভাবিত হয় এবং ভারতের ইতিহাসের যে দিক বা ধারা একেবারেই পাল্টে যায়। সেই কারণে এই সম্পর্কিত আলোচনাটি আজও ইতিহাস গ্রন্থে প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ। এবার আসি প্রচলিত শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। আমরা জানি যে 1772 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার শাসন সুপ্রতিষ্ঠিত করে। সেই সময় আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার কোনো প্রাতিষ্ঠানিক সুসংগঠিত রূপ সেই অর্থে ছিল না। অর্থাৎ বর্তমান যুগে যেমন সুনির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, ডিআই অফিস, তারপরে শিক্ষকদের সম্পর্কিত যা যা ব্যবস্থা আছে, মানে শিক্ষকদের অ্যাপয়েন্টমেন্ট, তাদের কত অবসর বা তাদের স্যালারি এটসেট্রা এটসেট্রা, এবং সুনির্দিষ্ট পাঠ্যপুস্তক, পাঠ্যসূচি, টাইম টেবিল মানে সময় তালিকা, রুটিন এটসেট্রা, যেগুলো তোমরা স্টুডেন্টরা স্কুলে দেখতে পাও, সেগুলোর কোনোটাই কিন্তু সেই সময় প্রচলিত ছিল না। তাহলে প্রচলিত শিক্ষা ব্যবস্থাটা কি ছিল আমাদের জানতে হবে। শুধু প্রশ্নের উত্তরের মধ্যে লিখবে যে সেই সময় বাংলার তথা ভারতবর্ষের প্রাথমিক শিক্ষা কেন্দ্র হিসাবে ছিল পাঠশালা এবং ছিল হচ্ছে মক্তব। অর্থাৎ সংস্কৃত ভাষার চর্চা হতো পাঠশালাগুলোতে এবং আরবি ফার্সি শেখানো হতো মক্তবগুলোতে। আর উচ্চশিক্ষার কেন্দ্র বলতে ছিল টোল, অর্থাৎ সংস্কৃত বিষয়ে উচ্চশিক্ষার কেন্দ্র ছিল টোল এবং আরবি ফার্সি সম্পর্কে আলোচনার কেন্দ্রগুলো ছিল মাদ্রাসা। অর্থাৎ আমরা এটাই দেখতে পাচ্ছি যে এই পাঠশালা, টোল, মক্তব বা মাদ্রাসা এগুলোর কোনোটাতেই কিন্তু আধুনিক জ্ঞান বিজ্ঞান, গণিত ইত্যাদি সম্পর্কে সেভাবে পড়ানোই হতো না। পুরোটাই ছিল ধর্মীয় পাঠ্যপুস্তক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। এবং সেই শিক্ষার ক্ষেত্রে আমরা যদি একটু ডিটেলসে যাই তাহলে দেখব শিক্ষা কোনো সুনির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। বিভিন্ন জমিদার বাড়ির দালানে বা ঠাকুর দালানে, কোনো বিখ্যাত ব্যক্তির পৃষ্ঠপোষকতায় কিংবা গ্রামের বটগাছের নিচে, এই সমস্ত জায়গায় মূলত এই টোল, এই পাঠশালা, মক্তব ইত্যাদিগুলো চলত। এবার আসি তৃতীয় অনুচ্ছেদ সম্পর্কে। কোম্পানি শাসনভার গ্রহণের পর তার শিক্ষানীতিতে প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা কোনো পরিবর্তন আনেনি এবং সেই ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থায় চালু রেখেছিল। তাদের এই শিক্ষানীতি গ্রহণের মূলত তিনটি কারণ ছিল। এক, তারা মনে করেছিল যে ভারতবর্ষে তারা এসেছে ব্যবসা করতে, ভারতের সম্পদকে ব্যবহার করে নিজের দেশের উন্নতি সাধন করতে, তাই এখানে শিক্ষা খাতে ব্যয় করে তাদের লোকসান করবার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয়ত, ভারতবর্ষে যদি তারা পাশ্চাত্য শিক্ষা, ইংরাজি ভাষা ইত্যাদি চাপিয়ে দেয় তাহলে ভারতীয়রা ক্ষুব্ধ হতে পারে এবং বিদ্রোহে বা বিরোধিতার জায়গা তৈরি হতে পারে। এবং 3 নম্বর, যে ভারতীয়রা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে তারা স্বাধীনতাকামী হয়ে উঠতে পারে, যেটা কোম্পানির শাসনের পক্ষে ক্ষতিকারক। এবার আসি চতুর্থ অনুচ্ছেদ সম্পর্কে। এই অনুচ্ছেদের ক্ষেত্রে আমরা দুটো উপ অনুচ্ছেদ তৈরি করব। প্রথম উপ অনুচ্ছেদে আমরা লিখব ব্যক্তিগত উদ্যোগে
কিভাবে প্রাচ্য শিক্ষা বিস্তারের জন্য বিভিন্ন শিক্ষা কেন্দ্র সমূহ প্রতিষ্ঠিত হয়েছিল। এ প্রসঙ্গে উদাহরণ দেব, আমরা চার্টের মাধ্যমেও দিতে পারি বা বাক্য গঠন করেও লিখতে পারি। যেমন 1781 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা তৈরি করেন। 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি তৈরি করেন। 1792 খ্রিস্টাব্দে জোনাথন ডানকান বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন। 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ গঠন করেন। এই প্রসঙ্গে শর্ট কোশ্চেনের জন্য একটু বিশেষভাবে জানা প্রয়োজন যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় এবং এশিয়ার বিভিন্ন ভাষা সাহিত্য সম্পর্কে গবেষণা ও আলোচনার জন্য। আর ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়েছিল ভারতে আসা বিভিন্ন ইংরেজ অফিসিয়ালস, মানে যে বিভিন্ন পদে অধিষ্ঠিত ব্যক্তিরা, যারা তাদেরকে ভারতীয় ভাষা শেখানো, যাতে তারা ভারতীয়দের সঙ্গে কমিউনিকেট করতে পারে, অর্থাৎ কথাবার্তা চালিয়ে কাজ চালানোর মতো কথাবার্তা শিখতে পারে, এবং ভারতীয়দের রীতিনীতি ইত্যাদি সম্পর্কে তাদেরকে প্রাথমিক ধারণা প্রদান করার জন্য। সরকারি খরচে মূলত এই ফোর্ট উইলিয়াম কলেজে প্রথমে ইংরেজ প্রশাসকদের ভারতীয় ভাষা ও ভারতীয় রীতিনীতি ইত্যাদি সম্পর্কে শেখানো হতো, কিন্তু বিষয়টি ব্যয়বহুল হওয়ায় পরবর্তীকালে 1806 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে হেলবেরিতে একটি কলেজ প্রতিষ্ঠিত হয়, যা ছিল ফোর্ট উইলিয়াম কলেজের পরিপূরক। এবং সেখানে ভারতে আসতে আগ্রহী ইংরেজ প্রশাসকদের প্রথমে হেলবেরি কলেজ থেকে ডিগ্রি লাভ করতে হতো, তবেই তারা ভারতে আসার জন্য অ্যাপ্লাই করতে পারত। আচ্ছা, এবার আসি দ্বিতীয় উপ অনুচ্ছেদ সম্পর্কে। সেখানে আমরা লিখব কিভাবে ব্যক্তিগত এবং বেসরকারি উদ্যোগে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের চেষ্টা হয়েছিল। প্রথমেই আসবো কয়েকজন বিখ্যাত ব্যক্তি সম্পর্কে, যেমন শোরবোর্ন, ডেভিড ড্রামান্ড, আর্টুন পিটার্স প্রমুখ, যারা প্রাথমিক বিদ্যালয় গড়ে তুলেছিলেন ইংরাজি ভাষা এবং পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান সম্পর্কে ভারতীয়দের প্রাথমিক ধারণা প্রদান করবার জন্য। এর উদ্দেশ্য ছিল ভারতীয়দের সঙ্গে সংযোগ স্থাপন করা এবং যাতে তারা তাদের সামাজিক এবং অর্থনৈতিক কার্যকলাপকে ইংরেজরা আরো বিস্তৃত করতে পারে, এবং তার ফলে অবশ্যই কোম্পানির শাসন দীর্ঘস্থায়ী হবে বলে তারা আশা করেছিল। পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে মিশনারিরাও ব্যাপকভাবে উদ্যোগ নিয়েছিলেন। এ প্রসঙ্গে লন্ডন মিশনারি সোসাইটি, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1795 খ্রিস্টাব্দে, চার্চ মিশনারি সোসাইটি, যা প্রতিষ্ঠিত হয়েছিল 1799 খ্রিস্টাব্দে, ব্যাপটিস্ট মিশন, যা প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে, এদের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। এই মিশনারিদের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে মূল উদ্দেশ্য ছিল 1. খ্রিস্ট ধর্ম প্রচার, 2 পাশ্চাত্য শিক্ষার বিস্তারের মাধ্যমে ভারতীয়দের সাথে সামাজিক এবং মানসিক সংযোগ স্থাপন, যাতে করে ব্রিটিশ শাসনের ভিত সুদৃঢ় হয়। এবার এখানে আমরা চার্টের মাধ্যমে বা বাক্য গঠনের মাধ্যমে কতগুলো পাশ্চাত্য শিক্ষা কেন্দ্রের নাম লিখব, যেগুলি অবশ্যই ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠেছিল। প্রথমেই বলতে হবে 1815 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন অ্যাংলো হিন্দু স্কুল,
1817 খ্রিস্টাব্দে গড়ে ওঠে হিন্দু স্কুল ও কলেজ, হিন্দু কলেজ। রাজা রামমোহন রায় এর সঙ্গে যুক্ত ছিলেন, যদিও বিষয়টি বিতর্কিত। এছাড়া এই কলেজের প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন রাধাকান্ত দেব, ডেভিড হেয়ার, রসময় দত্ত, স্যার এডওয়ার্ড ইস্ট এবং প্রথম বার্নেট। 1818 খ্রিস্টাব্দে গড়ে ওঠে পটলডাঙ্গা একাডেমি, যা পরে হেয়ার স্কুল নামে পরিচিত হয়। ডেভিড হেয়ার প্রতিষ্ঠা করেছিলেন। 1828 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল ওরিয়েন্টাল সেমিনারি, গৌরমোহনাঢ্য প্রতিষ্ঠা করেছিলেন। 1830 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল স্কটিশ চার্চ কলেজ, যার আগে নাম ছিল জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। 1835 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল জেসুইট মিশনারিদের নেতৃত্বে সেন্ট জেভিয়ার্স কলেজ এবং 1842 খ্রিস্টাব্দে লরেটো হাউস স্কুল। এর পাশাপাশি সরকারি উদ্যোগে প্রথম গড়ে ওঠে সংস্কৃত কলেজ 1824 খ্রিস্টাব্দে লর্ড আর্মহার্স্টের আমলে, জেমস প্রিন্সেপ এবং মেকলের সুপারিশে। আচ্ছা, এই প্রসঙ্গে এখানে আমরা উল্লেখ করব স্কুল বুক সোসাইটি এবং ক্যালকাটা স্কুল সোসাইটি কথা। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল 1817 খ্রিস্টাব্দে রাধাকান্ত দেবের উদ্যোগে। এর উদ্দেশ্য ছিল মাদ্রাসা এবং বিভিন্ন বিদ্যালয়ের জন্য পাঠ্যপুস্তক রচনা করা এবং এগুলো সরবরাহ করা মাদ্রাসা বিদ্যালয়গুলিতে। আর 1818 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল ক্যালকাটা স্কুল সোসাইটি। 24 জন সদস্য নিয়ে এটি গঠিত হয়। রাধাকান্ত দেব, ডেভিড হেয়ার, উইলিয়াম কেরি এরা সকলে এর সঙ্গে যুক্ত ছিলেন। এই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য ছিল বিভিন্ন বিদ্যালয়ে একই ধরনের পাঠদান পদ্ধতি চালু করা, পুরানো বিদ্যালয়সমূহের সংস্কার সাধন ও বিকাশ এবং প্রয়োজনে নতুন বিদ্যালয়সমূহ প্রতিষ্ঠা করা। পঞ্চম অনুচ্ছেদ সম্পর্কে সেখানে আমরা লিখব কিভাবে 1813 সালের সনদ আইন ভারতের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে একটা ব্যাপকতর পরিবর্তন এনেছিল। প্রতি 20 বছর অন্তর ব্রিটিশ সরকারের তরফ থেকে, অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্টের তরফ থেকে কোম্পানিকে সনদ আইনের মাধ্যমে কি কি করণীয় সে সম্পর্কে নির্দেশ প্রদান করা হতো। 1813 সালের সনদ আইনে শিক্ষা সংক্রান্ত বিষয়ে বলা হয় যে কোম্পানিকে প্রতি বছর 1 লক্ষ টাকা ব্যয় করতে হবে, কিন্তু এই টাকা কোন ধরনের শিক্ষা খাতে ব্যয় হবে, অর্থাৎ প্রাচ্য শিক্ষা নাকি পাশ্চাত্য শিক্ষা, সে ব্যাপারে স্পষ্টভাবে কোনো নির্দেশ দেওয়া হয়নি। ফলে এই বিষয়টিকে কেন্দ্র করে কোম্পানির পরিচালক যে সভা বা সমিতির মধ্যে একটা মতভেদের সৃষ্টি হয় এবং স্পষ্টত দুটো গোষ্ঠীর তৈরি হয়। একটিকে বলা হয় প্রাচ্যবাদী আর একটিকে বলা হয় পাশ্চাত্যবাদী। এবং এই দুটি গোষ্ঠীর মধ্যে যে বিতর্ক, সেই বিতর্কের সূত্র ধরে প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্বের সূচনা হয়। মূলত প্রাচ্যবাদী কোলব্রুক, প্রিন্সেপ, উইলসন এবং পাশ্চাত্যবাদী মেকলে, আলেকজান্ডার ডাফ, কলভিন, স্যান্ডার্স প্রমুখের মধ্যে যে মতভেদ তাকেই বলা হয় প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল যখন ভারতীয় মনীষীদের মধ্যে রাজা রামমোহন রায় লর্ড আর্মহার্স্টকে 1823 সালে একটি পত্র লেখেন, যেখানে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের জন্য অনুরোধ জানানো হয়। এরই পাশাপাশি সে সময় 1823 খ্রিস্টাব্দে জিসিপিআই বা জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা শিক্ষা কমিটি গঠিত হয়, যার কাজ বা উদ্দেশ্য ছিল
ভারতে কি ধরনের শিক্ষা বিস্তারের প্রয়োজনীয়তা আছে সেই সম্পর্কে সার্ভে করা, অর্থাৎ অনুসন্ধান করা এবং সেই নিয়ে একটা সুপারিশ করা সরকারকে। ইতিমধ্যে লর্ড আমহার্স্টের পরে ভারতে গভর্নর জেনারেল হিসেবে আসেন লর্ড উইলিয়াম বেন্টিং। তিনি ভারতে কিছু সামাজিক সংস্কারের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণে ব্রতী হন এবং তার আইন সচিব কট্টর পাশ্চাত্যবাদী টমাস ব্যাবিংটন মেকলের উপর এ বিষয়ে দায়িত্ব প্রদান করা হয়েছিল। মেকলে তিনি প্রাচ্য বিদ্যাকে হেয় করতেন এবং তিনি নিজে বলেছিলেন, ইউরোপের একটি গ্রন্থাগারের একটি তাকে যে সমস্ত পুস্তকসমূহ আছে তা গোটা এশিয়ার যে পুস্তক আছে তার সমতুল্য। অর্থাৎ তিনি প্রাচ্যের জ্ঞান বিজ্ঞানকে অত্যন্ত তুচ্ছ তাচ্ছিল্য করতেন এবং সেই জন্য তিনি ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের পক্ষে রায় দেন। আমরা 7ম অনুচ্ছেদে লিখব মেকলের মিনিট প্রসঙ্গে, মেকলের মিনিট সম্পর্কে লিখব এবং সেখানে উল্লেখ করব যে মেকলের মিনিট দ্বারা প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটেছিল। মেকলের মিনিটে শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছিল, শিক্ষার উদ্দেশ্য হবে এমন এক ইংরেজ অনুগত শ্রেণীর সৃষ্টি যারা রক্তে ও বর্ণে ভারতীয় হলেও আচার আচরণ মানসিকতায় পোশাক আশাকে হবে ইংরেজ। অর্থাৎ ব্রিটিশ শাসনকে সুদৃঢ় করাই ছিল এই শিক্ষার মূল উদ্দেশ্য। 2 নম্বর পয়েন্ট করতে হবে যে শিক্ষার মাধ্যম কি হবে। মেকলের মিনিটে বলা হয়েছিল শিক্ষার মাধ্যম হবে ইংরাজি ভাষা। 3 নম্বর শিক্ষার বিষয়বস্তু কি হবে, এ প্রসঙ্গে বলা হয়েছিল শিক্ষার বিষয় হবে ইউরোপীয় জ্ঞান বিজ্ঞান সাহিত্য ইত্যাদি। এবং 4র্থ, শিক্ষার পদ্ধতি সম্পর্কে বলা হয় যে শিক্ষার পদ্ধতি হবে ফিল্টারেশন থিওরি বা চুইয়ে পড়া নীতি। অর্থাৎ ফিল্টারের মধ্যে জল দিলে যেমন তা ধীরে ধীরে নিচের পাত্রে ফিল্টারাইজড হওয়ার পর নিচের পাত্রে এসে জমা হয়, ঠিক তেমনি ভাবে শিক্ষা সমাজের উচ্চবিত্ত শ্রেণীর থেকে ধীরে ধীরে মধ্যবিত্ত হয়ে সবশেষে গিয়ে নিম্নবিত্তদের কাছে পৌঁছবে। অর্থাৎ বলা যায় মেকলের মিনিটে গণশিক্ষার কথা বলা হয়নি বা মেকলের মিনিটের উদ্দেশ্য মোটেই গণশিক্ষার প্রসারও ছিল না। এটাই ছিল মেকলের মিনিটের সীমাবদ্ধতা। তাহলে মেকলের মিনিটের সীমাবদ্ধতা কি যদি পরীক্ষায় আসে, তাহলে মূলত 2টো সীমাবদ্ধতার কথা লিখতে হবে। একটা হচ্ছে মেকলের মিনিটের সীমাবদ্ধতা হলো এখানে গণশিক্ষার কথা বলা হয়নি, এবং দ্বিতীয়ত এখানে শিক্ষার উদ্দেশ্য ছিল ব্রিটিশ অনুগত একদল কেরানি সৃষ্টি। অর্থাৎ মানুষের শিক্ষার মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে প্রতিটি মানুষের মানসিক বিকাশ সাধন বা সার্বিক বিকাশ সাধন, সেই উদ্দেশ্য ব্যাহত হয়েছিল। মেকলের মিনিটের দ্বারা পাশ্চাত্য শিক্ষার বিস্তারের ফলে পাশ্চাত্যবাদীরা
জয়ী হয়। অবশ্য 1839 খ্রিস্টাব্দে অকল্যান্ড মিনিটের দ্বারা স্থির হয় প্রাচ্য শিক্ষা খাতেও সরকার অর্থ ব্যয় করবে। এইভাবেই প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটে এবং সরকারি উদ্যোগে ভারতে শিক্ষা বিস্তারের ইতিহাস শুরু হয়। এবার অষ্টম অনুচ্ছেদে আমরা আলোচনা করব কিভাবে সরকার বিভিন্ন নীতি বা ব্যবস্থার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সচেষ্ট হয়েছিল। প্রথমেই আমরা দেখব যে সরকারি উদ্যোগে 1835 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ, বোম্বাই এলফিনস্টোন কলেজ, মাদ্রাজে মাদ্রাজ ইউনিভার্সিটি হাই স্কুল, রুরকিতে থমসন ইঞ্জিনিয়ারিং কলেজ 1847 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 1842 খ্রিস্টাব্দে কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় এবং 1844 খ্রিস্টাব্দে লর্ড হার্ডিঞ্জ ঘোষণা করেন যে সরকারি চাকুরিতে ইংরেজি জানা ব্যক্তিরাই অগ্রাধিকার পাবে। পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে সবচেয়ে বড় মাইলস্টোনটি হল উডের ডেসপ্যাচ বা উডের নির্দেশনামা। 1854 খ্রিস্টাব্দে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড শিক্ষা বিষয়ক একটি নির্দেশনামা প্রকাশ করেন, যাতে বলা হয়েছিল বা যার মাধ্যমে ভারতে একটি শিক্ষা দপ্তর গঠন করা হয়, যেটা বর্তমান ডিআই অফিসের সমতুল্য। তারপর সরকারি অনুদান দেবার অর্থাৎ গ্র্যান্টিং এর ব্যবস্থা করা হয় বিদ্যালয়গুলিকে। 3 নম্বর, শিক্ষক শিক্ষণ যে বিদ্যালয় সমূহ অর্থাৎ বর্তমান যে বিএড কলেজ, সেগুলো প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল। উচ্চশিক্ষায় ইংরাজি ভাষাকে গুরুত্ব দেওয়া হয়, নারী শিক্ষার বিস্তারের কথা বলা হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটাও উচ্চশিক্ষার বিস্তারের জন্য কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজে একটি করে বিশ্ববিদ্যালয় গঠনের কথা বলা হয় এবং সেই সূত্র ধরে 1857 খ্রিস্টাব্দে এই 3টি জায়গায় বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। তবে উডের ডেসপ্যাচের একটি সীমাবদ্ধতাও আছে, কারণ উডের ডেসপ্যাচের মাধ্যমে গণশিক্ষার প্রসারের ব্যাপারে বিশেষ জোর দেওয়া হয়নি। কারিগরি শিক্ষার বিষয়টিও বেশ অবহেলিত ছিল। তা সত্ত্বেও এটিকে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে মহাসনদ বলে অভিহিত করা হয়। যাই হোক, উডের ডেসপ্যাচের পরবর্তীতে সরকার 1882 খ্রিস্টাব্দে হান্টার কমিশন, 1902 খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় কমিশন, 1917 খ্রিস্টাব্দে স্যাডলার কমিশন ইত্যাদির মাধ্যমে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে নানা ধরনের নীতি বা ব্যবস্থা সমূহ গ্রহণ করেছিল। এবার আসি পর্যালোচনা প্রসঙ্গে, যে এই যে পাশ্চাত্য শিক্ষার বিস্তার হয়েছিল তার ফল কি হয়েছিল। প্রথমেই এই সীমাবদ্ধতার দিকটি আলোচনা করা প্রয়োজন। ভারতে ঔপনিবেশিক শাসন ব্যবস্থায় যেহেতু শিক্ষা নীতি গৃহীত হয়েছিল, ফলে খুব স্বাভাবিকভাবেই শিক্ষার মূল উদ্দেশ্য ব্যাহত হয়েছিল। এক্ষেত্রে ভারতীয়দের সার্বিক বিকাশ মোটেই শিক্ষার উদ্দেশ্য ছিল না। শিক্ষার উদ্দেশ্য ছিল মূলত ব্রিটিশদের স্বার্থসিদ্ধি, অর্থাৎ ব্রিটিশ শাসনকে দীর্ঘস্থায়ী করবার জন্য ব্রিটিশ অনুগত একদল শ্রেণী সৃষ্টি।
দ্বিতীয়ত গণশিক্ষার প্রসার হয়নি এবং তৃতীয়ত ইংরাজি ভাষার মাধ্যমে শিক্ষা বিস্তারের ফলে মাতৃভাষা অবহেলিত হয় এবং শিক্ষা মুষ্টিমেয় একটা শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। তবে এসব সত্ত্বেও পাশ্চাত্য শিক্ষা বিস্তারের গুরুত্ব অপরিসীম। তার কারণ পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ফলে ভারতীয়রা ইউরোপীয় জ্ঞান বিজ্ঞানের সঙ্গে পরিচিত হয়, তাদের মধ্যে যুক্তিবাদী মানসিকতা গড়ে ওঠে, মধ্যযুগীয় যে কুসংস্কার ছিল তা ভারতীয়রা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছিল, যারই পরিণতিতে নবজাগরণের ক্ষেত্র প্রস্তুত হয়েছিল। ভারত আধুনিকতার পথে পা দিয়েছিল। দ্বিতীয়ত বলা যেতে পারে পাশ্চাত্য শিক্ষার প্রসারের ফলে ভারতীয়দের মধ্যে রাজনৈতিক সচেতনতা এসেছিল। তারা গণতন্ত্র, আইনের শাসন, স্বাধীনতা, সাম্য ইত্যাদি বিভিন্ন বিষয়ে ধ্যান ধারণা স্বচ্ছ হয়েছিল তাদের, এবং তাদের মধ্যে জাতীয়তাবাদী মানসিকতার জন্ম হয়েছিল, যারই সূত্র ধরে ব্রিটিশ বিরোধী দীর্ঘ গণসংগ্রামের সূচনা হয়েছিল। এই দিক থেকে বলা যেতে পারে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ইংরেজদের পক্ষে বুমেরাং হয়ে ফিরে এসেছিল। তাই সার্বিক আলোচনার ভিত্তিতে বলা যায় পাশ্চাত্য শিক্ষার বিস্তার একদিকে ভারতের সামাজিক পরিবর্তন ঘটিয়েছিল, অর্থাৎ ভারতীয়দের কে আধুনিকতার পথে উন্নীত করেছিল। নানা ধরনের সংস্কারমূলক, সামাজিক সংস্কারমূলক কাজ শুরু হয়েছিল, যেমন সতীদাহ প্রথার উচ্ছেদ, বিধবা বিবাহের প্রচলন, জাতিভেদ প্রথা বা অস্পৃশ্যতার বিরোধী আন্দোলন ইত্যাদি। আবার পাশ্চাত্য শিক্ষার বিস্তারের ফলে রাজনৈতিক পরিবর্তন এসেছিল, অর্থাৎ রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পেয়েছিল এবং ভারত স্বাধীনতার পথে অগ্রসর হয়েছিল। এবং অর্থনৈতিক ক্ষেত্রেও পাশ্চাত্য শিক্ষার বিস্তারের একটা পরোক্ষ প্রভাব আছে। ভারতের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ভারতীয় যুব সম্প্রদায়ের কাছে কিছু কাজের সুযোগ এসেছিল, ফলে বেকার সমস্যা কিছু লাঘব হয়েছিল এবং মধ্যবিত্ত শ্রেণীর যে উদ্ভব হয়েছিল